নমস্কার, আপনারা শুনছেন রাত জাগা গল্প। আমার নামটা গোপনীতা। আজকের গল্প হলো ফিরে পাওয়া, পরেশ দত্তের লেখা। রাত জাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন। আপনাদের যদি কোনো গল্প শুনতে ইচ্ছা হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনারা নিজেদের পছন্দের গল্প আমাদেরকে সেন্ড করতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। বোম্বে পৌঁছানোর দুদিন পরেই সেই ঘটনাটা ঘটে গেল। ট্রম্বে যাওয়ার পথে ভিটি থেকে সাবারবান ট্রেনে মানকুর্ড নে চলেছি। দুপুরের ট্রেন, মাঝপথেই প্রায় ফাঁকা। কামরায় আমি ছাড়া আর জনাচার 5 যাত্রী ছড়িয়ে ছিটিয়ে আছে, বসে রয়েছে। মার্চ মাস, জানলা দিয়ে হু হু করে বাতাস আসছে। গাড়ির দুলুনিতে জানলার ধারে বসে ঢুল এসে গিয়েছিল। তারপর কি করে যেন এমন ঘুমিয়ে পড়েছিলুম জানি না। কতক্ষণ ঘুমিয়েছিলুম তাও জানি না। চোখ খুলে দেখি ট্রেন মানকুরড এ পৌঁছে ফের ভিটির দিকে ছুটে চলেছে। ট্রেনের কামরার সিটের ওপর শুয়ে রয়েছি। আমার মুখের ওপর অনেকগুলো মুখের জটলা, নানা রকম মন্তব্য। বেহোশ হো গয়ে, কোন একজন বলল। কুছ কিয়া তো নেই। উঠে বসলুম। দেখলুম হাতের ইলেকট্রনিক ঘড়ি, পকেটের 100 টাকার নোট কিছুই নেই। সহযাত্রীদের চোখে মুখে সহানুভূতি। ভিটিতে ট্রেন পৌঁছলো। মাথাটা তখনও টলমল করছে। ট্যাক্সিতে হোটেলে পৌঁছলুম। ক্যালকাটা লজের ম্যানেজার জ্ঞানেশ বরাট বললেন, সাবধানে ট্রেনে চড়বেন মশাই। বম্বের লোকাল ট্রেনে ক্লোরোফর্ম করে ছিনতাইয়ের ঘটনা নতুন না। মনটা খচখচ করতে লাগলো। রাত্রে ভালো ঘুম হলো না। তবু রক্ষা, বেশি টাকা সঙ্গে ছিল না। ট্রাভেলার্স চেক হোটেলেই রেখে গেছিলাম। আর একটা দামি জিনিস তখন সঙ্গে ছিল না। মাথার দিকে ইলেকট্রনিক ঘড়িওয়ালা একটা পেন, জাপান থেকে ফিরে আমার এক বন্ধু প্রেজেন্ট করেছিল। দামি জিনিস সঙ্গে নিয়ে বেরোই না, কিন্তু ঘড়ির অভাবে এখন ওটাই ভরসা। বোম্বের একটা মেডিকেল ফার্মের সঙ্গে জরুরি দরকারে বোম্বে এসেছি। মোট 1 সপ্তাহের প্রোগ্রাম। 2 দিন আগেই নির্দিষ্ট কাজ শেষ। সেদিন বুধবার। ভাবলুম সময় পেয়েছি যখন এলিফেন্টা কেপ ঘুরে আসি। হোটেলে দুপুরের খাওয়া সেরে বাসে গেটওয়ে অফ ইন্ডিয়া পৌঁছলাম। কাছেই আরব সাগরের দিকে মুখ করে আকাশে মাথা তুলেছে হোটেল তাজ। রিটার্ন টিকিট কিনে জেটি দিয়ে নেমে লঞ্চে বসলুম। আমার ঠিক পরেই স্যুটটাই পরা একজন বয়সী একটি তরুণ আমার ঠিক উল্টো দিকের বেঞ্চে ইলাস্ট্রেটেড উইকলি খুলে বসলো। চোখে সোনালি ফ্রেমের চশমা, দুপাশে ঠোঁটের ডগা পর্যন্ত বাহারি গোফ। মনে হলো কোথায় যেন দেখেছি ছেলেটাকে, কিন্তু কিছুতেই ঠিক মনে করতে পারলুম না। যাত্রী বোঝাই হতেই আমাদের লঞ্চ বিজয়লক্ষ্মী ছেড়ে দিলে। আরব সাগর এখানে নদীর জলের মতো ঘোলাটে, ঢেউ নদীরই মতো। ভটভট শব্দে ডিজেল লঞ্চ গভীর সমুদ্রের দিকে ছুটে গেল। সমুদ্র তীরের হাই রাইজ বিল্ডিং এর প্রথম গোড়া, তারপর মাথাগুলো অদৃশ্য হয়ে গেল। সামনে এখন সীমাহীন বাড়ি। সমুদ্রের এখানে ওখানে বার্থিং এর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে বিদেশের বড় বড় জাহাজ। কয়েকটা লাইট হাউসও চোখে পড়ল। ঘণ্টাখানেকের মধ্যে দিগন্ত রেখায় অস্পষ্ট দেখা গেল এলিফেন্টা আইল্যান্ডের পাহাড় চূড়া। লঞ্চ যখন 10 কিলোমিটারের দূরের দ্বীপে পৌঁছালো, সমুদ্রে জোয়ার এসেছে। পাহাড়ের গোড়ার দিকের বড় বড় গাছের মাঝামাঝি পর্যন্ত জলে ডুবে গেছে। কংক্রিটের জেটিও 1 হাঁটু জলের তলায়। যাত্রীরা লঞ্চ থেকে সাবধানে নামছে। নামতে গিয়ে আর একটু হলে জলের ভেতরেই পড়ে যাচ্ছিল। লঞ্চে ওপর থেকে হাত বাড়িয়ে ধরে ফেললেন কে একজন। মুখ তুলে দেখি সেই সোনালি ফ্রেমের চশমা পরা তরুণ। পাথরের স্ল্যাব দিয়ে গাঁথা দীর্ঘ সিঁড়ি উঠে গেছে কেভের দিকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছেলেটি হাসল।
এলিফ্যান্টাই প্রথম আসছেন? হ্যাঁ, আপনি? 2 বছর আগে আরেকবার এসেছি। চলুন, আপনাকে সব দেখিয়ে দেব। বিদেশে সঙ্গী পেয়ে ভালো লাগলো। বললাম, সো কাইন্ড অফ ইউ। টিকিট নিয়ে কেবের দিকে পা বাড়ালুম আমরা। ইতিমধ্যে জেনেছি মহারাষ্ট্রের ছেলেটির নাম রঞ্জন প্যাটেল। পুনে থেকে এসেছে। মানুষের হাতে গড়া বিশাল গুহায় আমরা দেখলুম 8ম শতকের প্রাচীন ভারতীয় ভাস্কর্যের আশ্চর্য নিদর্শন। রঞ্জনের কাছে শুনলুম দ্বীপের আসল নাম অগ্রহারপুরী। 6টি গুহা নিয়ে তৈরি। সবকটি মূর্তি দেবাদেব মহাদেবের নামে উৎসর্গীকৃত। গুহা মন্দিরের প্রধান 18 ফুট উঁচু ত্রিমুখ মহেশ মূর্তি। সৃষ্টি স্থিতি লয়ে 3 মুখে 3 অভিব্যক্তি। আশেপাশে আরো অনেক বিগ্রহ, কিন্তু কোনোটি অক্ষত নয়। অতি নিষ্ঠুর আঘাতে কম বেশি ক্ষতবিক্ষত। পর্তুগিজ দস্যু ও কালা পাহাড়ের কীর্তি গুহার ইতিহাসে চিরদিন লেখা থাকবে। ফেরার পথে পাহাড়ের মাথায় আমরা দেখলুম জোড়া কামান। ফেরার লঞ্চে ওঠার না আগে রঞ্জন বলল, অনেকক্ষণ ঘোরা হলো, সমুদ্রের হাওয়ায় খিদে পেয়ে গেছে, আসুন কিছু খেয়ে নেওয়া যাক। পাহাড়ের ফুটন্ত পলাশ গাছের নিচে রেস্তোরাঁ, সামনে মুক্তাঙ্গনে রঙিন পলিথিন শীটের তলায় স্টিলের চেয়ার টেবিল। এখান থেকে আরব সাগরের জল বহুদূর পর্যন্ত দেখা যায়। পালতোলা নৌকা, লঞ্চ জলের ওপর সাদা ডানা মেলে উঠছে সমুদ্র চিল। চায়ের সঙ্গে মশলা ধোসা দিতে বলল রঞ্জন প্যাটেল। চামচেতে এক টুকরো ধোসা কেটে রঞ্জন বলল, বোম্বে কবে এসেছে? এই দিন 5 আগে। থাকবেন এখন? না, পরশুই চলে যাব। আপনি? আমি তো আজই পুনে এক্সপ্রেসে পুনে ফিরবো। ধোসা শেষ করে চায়ের কাপে চুমুক দিয়ে রঞ্জন বলল, পাহাড়ে কি প্লেজেন্ট হাওয়া দেখছেন? ঘুম এসে যায়। আরামে চোখ বুঝলো রঞ্জন। প্রায় ঠিক তখনই মনে পড়ল একেই দেখেছি মানকুরডের আপ ট্রেনে, ঘুমিয়ে পড়ার ঠিক আগে। বেশ মনে পড়ছে, কোনার দিকের একটা জানলার বাইরে মুখ করে বসেছিল ছেলেটি। সেই রকম সোনালি ফ্রেমের চশমা, বাহারি গোফ। রঞ্জন বলল, কি ভাবছেন? আমরা চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চায়ে চুমুক দিয়ে বলল, আচ্ছা প্যাটেলজি, 2-3 দিন আগে লোকাল ট্রেনে আপনি কি মানকুরডের দিকে গেছিলেন? মানকুরড? সেটা কোন দিকে? আমার দিকে অবাক চোখে তাকালো রঞ্জন। বললুম, জানেন না, ট্রম্বের দিকে। না, এমনি কয়েকদিন আগে আমি মানকুরডের ট্রেনে আপনার মতো একজনকে দেখেছি। আমার অনেক সময় অমন ভুল হয়েছে। চেনা লোক মনে করে ডাকতে গিয়ে বুদ্ধ বনে গেছি। নিজের ভুলের জন্য তখন আমি লজ্জিত। রেস্তোরাঁর বয় বিল নিয়ে এলো। বিলের অঙ্ক দেখে দুজনেই অবাক। এখানে সব জিনিসের দাম দ্বিগুণেরও বেশি। বুক পকেট থেকে পার্স বার করতে গেল। রঞ্জন আমার হাত চেপে ধরল। নো মাই ফ্রেন্ড, পেমেন্ট আমি করব। হঠাৎ আমার বুক পকেটের দিকে ঝুঁকে পড়ল রঞ্জন। আরে, আপনার পেনের মাথায় একটা ইলেকট্রনিক ওয়াচ মনে হচ্ছে। পকেট থেকে পেনটা বের করে রঞ্জনের হাতে দিল। হ্যাঁ, পেনের সঙ্গে ডেট অ্যান্ড টাইম ইলেকট্রনিক ওয়াচ। পেন ওয়াচটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো রঞ্জন। ভেরি নাইস। ফরেন জিনিস মনে হচ্ছে। কোথায় পেলেন? জাপান থেকে ফিরে আমার এক বন্ধু প্রেজেন্ট করেছে। খুব কস্টলি মনে হচ্ছে। কত দাম হবে?
আমার বন্ধু জানে। পেনটা ফেরত দিয়ে রঞ্জন বলল, আমার একটা কেনার ইচ্ছা আছে। কিছুক্ষণ পরেই ফেরার লঞ্চ পেয়ে গেলুম আমরা। একই কোম্পানির অনেক লঞ্চ থাকে, তাদের যে কোনো একটাতে উঠলেই হলো। বিকেল 4টের পরেই গেটওয়ে অফ ইন্ডিয়া পৌঁছে গেলুম আমরা। বাসে ভিটি পৌঁছে বললুম, চলুন আমার হোটেল থেকে বেরিয়ে আসবো। কোথায় উঠেছেন? ক্যালকাটা লজে, খুবই কাছে। আমার কাঁধে হাত রেখে রঞ্জন বলল, আমাকে পুনে ট্রেনে সি অফ করে দিতে হবে কিন্তু। হোটেলে পৌঁছে ম্যানেজারকে বললুম, জ্ঞানেশ বাবু 2 কাপ নেসক্যাফে আর স্ন্যাক্স পাঠিয়ে দেবেন। কফির কাপে চুমুক দিয়ে হাসল রঞ্জন। ক্যালকাটা লজে নিশ্চয়ই বেঙ্গলি ডিশ। হ্যাঁ, সেই লোভেই তো এখানে উঠেছি। আমরা স্টেশনে পৌঁছানোর আগেই প্ল্যাটফর্মে পুনের ট্রেন এসে গেছে। প্ল্যাটফর্মে অনেক লোকের ছুটোছুটি। ট্রেন ছাড়তেও দেরি নেই। ইঞ্জিনের পেছনের 2 নম্বর কোচে উঠে রঞ্জন আমার হাত জড়িয়ে ধরল। তোমার কোম্পানি খুব ভালো লাগলো ব্রাদার, ছাড়তে ইচ্ছা করছে না। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে নিজের কার্ড দিয়ে রঞ্জন বলল, কই তোমার ঠিকানা দিলে না? নোট বই বার করে বললে, তোমার পেনটা তো লিখেনি। ট্রেন ছেড়ে দিল। রঞ্জনকে সি অফ করে মনটা সত্যিই খারাপ হয়ে গেল। প্ল্যাটফর্মের বাইরে এসেই থমকে দাঁড়ালো। প্রথমে বুক পকেট, তারপর ট্রাউজারের পকেট চাপড়ে দেখল। না, নেই, কোথাও নেই। আমার সেই জাপানি পেন ওয়াচটা নেই। ভিড়ের মধ্যে পিকপকেট হয়ে গেল কি? তখনই মনে পড়লো আমার ঠিকানা লেখার জন্য প্যাটের কলমটা নিয়ে আর ফেরত দেয়। স্টেশনের বাইরে এসে কিছুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে রইল। মনে পড়ে গেল কদিন আগে মানকু রোডের ট্রেনে ঘড়ি টাকা চুরি হওয়ার কথা। রঞ্জনের মতো সোনালি চশমা পরা সেই ছেলেটির কথা। এলিফ্যান্টায় পেন ওয়াচটা রঞ্জনকে প্রথম দেখানোর কথা। ছট করে আমার মনটা 2টো ভাগ হয়ে গেল। একটা মন বলল মানুষকে চিনতে সময় লাগে। রঞ্জনের সঙ্গে কতক্ষণেরই বা পরিচয়। মানকু রোডের ট্রেনে হয়তো ওকেই দেখেছিলাম, কৌশলে কথাটা গোপন করেছে। বলা যায় ছিনতাই দলের সঙ্গে ওর যোগসাযোগ আছে। একবার দামি জিনিস চুরি করার পর ওদের দল থেকে রঞ্জনকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। আমি ঠিক বুঝতে পারিনি। দামি পেন ওয়াচটা হয়তো বাসে ওঠার পরই দেখেছে ওরা। তারপর রঞ্জন ওটা হস্তগত করার জন্য ফাঁদ পেতেছে। আরেকটা মন বলল, না, রঞ্জন তেমন ছেলেই নয়। রেস্তোরাঁয় খাওয়ালো, সঙ্গে ঘুরলো। ট্রেন ছাড়ার সময় ওর চোখের কোণ চিকচিক করে উঠেছিল। তাকে মিথ্যে। তখনই হোটেলে ফিরতে ইচ্ছা হলো না। এখানে ওখানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়ে রাত 10টা নাগাদ হোটেলে ফিরল। ম্যানেজার জ্ঞানেশ বাবু বললেন, খবরটা শুনেছেন মশাই? নিষ্পৃহভাবে বলল, কি খবর বলুন তো? ট্রেন অ্যাক্সিডেন্টের খবর। কোন ট্রেন? পুনে এক্সপ্রেস। স্টেশনে একটা মালগাড়ির সঙ্গে হেড অন কলিশনে ইঞ্জিনের পেছনের বগিগুলোর একটা লোকও বেঁচে নেই। ধরাস করে উঠল বুকের ভেতরটা। নিমেষে ভুলে গেলুম আমার পেন ওয়াশটার কথা। চোখের সামনে ভেসে উঠল বিশ্বস্ত ট্রেনের বগির মধ্যে শত শত মানুষের বিকৃত মৃতদেহের মধ্যে রঞ্জনের মুখ। একটা তরতাজা যুবকের নিথর দেহ। আজ সারা দিন যার সঙ্গে ঘুরেছি, সকালে খবরের কাগজে বিধ্বস্ত ট্রেনের ছবি দেখল। ইঞ্জিনের পেছনে গোটা চারেক বগি, একটার পিছনে একটা ঢুকে আছে। পরের দিন ভোরে গীতাঞ্জলি এক্সপ্রেসে আমার কলকাতা ফেরার কথা। কিছু কেনাকাটা বাকি ছিল। সন্ধ্যার দিকে মার্কেটে গেলুম। ঘুরে বেরিয়ে হোটেলে ফিরলুম 9টায়। আমাকে দেখে জ্ঞানেশবাবু বললেন, আরে কোথায় গেছিলেন মশাই? এক ভদ্রলোক আপনাকে খুঁজতে এসেছিলেন। কি নাম বলুন তো? নাম তো কিছু বলেননি। আপনার চেনা লোক। অবাক হলো, ঠিক বুঝতে পারছি না তো। আরে ওই যে মশাই, গতকাল জায়গায় আপনি
হোটেলের সঙ্গে করে এনেছিলেন সোনালি ফ্রেমের চশমা বেহারি গোফ। ওই সোফায় বসে অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করলেন, ওই জানলার ধারে পায়চারি করলেন। তারপর আপনার ফিরতে দেরি হচ্ছে দেখে এই জিনিসটা আপনাকে দিতে বলে চলে গেলেন। এটা নাকি আপনাকে ফেরত দিতে ভুলে গেলেছিলেন। আমার দিকে খবরের কাগজের একটা মোড়ক এগিয়ে দিলেন ম্যানেজার বাবু। নিজের রুমে এসে খবরের কাগজের মোড়কটা খুলে স্তম্ভিত হয়ে গেলাম। ভেতরের জিনিসটা আর কিছুই না, আমার সেই ইলেকট্রনিক পেন ওয়াচ। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারলাম না। এ কেমন করে সম্ভব? রঞ্জনকে এখন জীবনের এপারেই খুঁজে পাওয়া যাচ্ছে না। রঞ্জনকে এখন জীবনের এপারেই খুঁজে পাওয়া যাবে না। তাহলে কে ফেরত দিয়ে গেল ঘড়িটা? হঠাৎ মনে হলো এমনও তো হতে পারে অ্যাক্সিডেন্টের আগে কোনো বিশেষ কারণে রঞ্জন কোনো স্টেশনের ট্রেন থেকে নেমে পড়েছিল। পেন ওয়াচটা ফেরত পাওয়ার চাইতে আমি বেশি খুশি রঞ্জন বেঁচে আছে জেনে। কলকাতায় ফিরে কার্ড দেখে পেন ওয়াচটা ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে পুনের ঠিকানায় একটা পোস্ট কার্ড পাঠালাম। উত্তর এলো এক বিমল প্যাটেলের কাছ থেকে। লিখেছেন, রঞ্জন প্যাটেল আমার ছোট ভাই। দুঃখের সঙ্গে জানাচ্ছি বোম্বের এক ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে 10 দিন আগে। আমি নিজে তার অন্ত্যেষ্টি করে এসেছি। আজও আমি ভেবে পাইনি পেন ওয়াচটা হোটেলে ফেরত দিয়ে গেছিল কে। হোটেলের ম্যানেজার জ্ঞানেশ বাবু কি ভুল দেখেছিলেন?